আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সব কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা শিখব ইংরেজি সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর্টিকেল। আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ পদকে নির্দেশ করে যা। আমরা সংজ্ঞাটা প্রথমে দেখি। আর্টিকেলের সংখ্যা হিসেবে আসবে এ, এন, দি এর ব্যবহারকে আর্টিকেল বলে। অর্থাৎ এ এন দি এর ব্যবহারকে আর্টিকেল বলবে। আমরা একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে কোথায় এ, কোথায় এন এবং কোথায় দি ব্যবহার করব, তার উপযুক্ত ব্যবহারকেই আর্টিকেল বলবো। এবার আসি প্রকারভেদ। আর্টিকেল মূলত দুই প্রকার। একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেলের মধ্যে কি কি রয়েছে? যা রয়েছে নির্দিষ্ট, একক, সমষ্টি, যা ইংরেজি দি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ নির্দিষ্টভাবে প্রকাশ করবে। সেক্ষেত্রে আমরা বাংলা কি পাবো? তি, তা, খানা, খানি ইত্যাদি কথাগুলো পাবো। মানে একটা কলম, একটা বই, একখানা খাতা ইত্যাদি কথাগুলো পাবো। আর ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি পাবো? ইংরেজি এ এবং এন এর ব্যবহার পাবো। এ মানে একটি, এন মানে একটি, তবে এটা মূলত অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হবে। অনির্দিষ্ট বা একটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আর্টিকেলের সংজ্ঞাটা পেলাম, আর্টিকেল দুই প্রকার সেটা পেয়েছি। আর্টিকেলের দুই প্রকারের ভিতরে আমরা ডিফিনিট আর্টিকেল কি দিয়ে বুঝবো, ইনডিফিনিট আর্টিকেল কি দিয়ে বুঝবো, সেটা আমরা পেয়েছি। এখন আমরা পরবর্তী ধাপে আসবো ভাওয়েলের ক্ষেত্রে। ভাওয়েল মূলত ইংরেজি 26টা লেটারের ভিতরে বিশেষ 5টি লেটারকে বলা হয় ভাওয়েল। যেমন কি বিশেষ? এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটারকে বলা হয় ভাওয়েল লেটার। যেমন দেখি যে এ, ই, আই, ও, ইউ এই শব্দগুলোর পূর্বে মূলত আমরা এন ব্যবহার করব, এবং বাকি যে 21টি কনসোনেন্ট লেটার আছে সেটা আমরা দেখি বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই 21টি লেটারকে বলা হয় কনসোনেন্ট লেটার, এবং এই শব্দগুলোর শুরুতে আমরা মূলত এ ব্যবহার করব। তাহলে আমরা ভাওয়েল লেটার বুঝে গেলাম, কনসোনেন্ট লেটার বুঝে গেলাম। এখন আমরা আসি তার পরবর্তী ধাপে। আমাদের আরো একটা বিষয় মনে রাখতে হবে যে এ, এন, দি মূলত নাউন এর আগে বসে। এখন আমরা প্রকারভেদের সংজ্ঞাগুলো জানি। যে আমরা আর্টিকেলের দুই প্রকার পেয়েছি, সেটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। এখন আমরা ধরে নিই যে ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কি বসবে আর ডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কি বসবে। এখন আমরা ডিফিনিট আর্টিকেলের সংজ্ঞাটা জানি। যে আর্টিকেল কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে আমরা ডিফিনিট আর্টিকেল বলি। যেমন এখানে যদি আমরা ধরে নিই এক্সাম্পল হিসাবে, আই স দ্য টিচার ইন দ্য প্লেগ্রাউন্ড। আই স দ্য টিচার ইন দ্য প্লেগ্রাউন্ড, এখানে দি গ্রাউন্ডের আগে আছে, আবার দি টিচার আগে আছে, কিন্তু আমাদের টিচার দরকার, আমরা একজন টিচারকে চিনি। এখানে টিচার নির্দিষ্ট, এখানে টিচার কথাটি নির্দিষ্ট। একটা প্লেগ্রাউন্ডে অনেকগুলো টিচার থাকতে পারে, কিন্তু আমরা কাকে চিনি? সেই নির্দিষ্ট টিচারকে চিনি, যেটা আমাদের পরিচিত। আবার বলা হয়ে থাকে যে ডিফিনিট আর্টিকেল সিঙ্গুলার, কাউন্টেবল, নাউন, প্লুরাল, কাউন্টেবল, নাউন বা আনকাউন্টেবল।
আনকাউন্টেবল নাউন এর আগে বসে। তাহলে আমরা দেখেন ডিফিনিট আর্টিকেলের সংজ্ঞাটা পেলাম এবং কোথায় কি বসে সেটা পেলাম। এখন আমরা উদাহরণে যদি যাই তাহলে দেখতে পাবো আমরা, যেমন দ্য বল, দ্য বলস, দ্য মিল্ক। তাহলে আমরা ডিফারেন্ট আর্টিকেলের ক্ষেত্রে এই উদাহরণগুলো পাবো। এখন আমরা আসি ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে। ইনডিফিনিট আর্টিকেলকে আমরা কাকে বলবো? ইনডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা আমাদের জানতে হলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে অনির্দিষ্ট। যে আর্টিকেল যে আর্টিকেল যে যে কোনো অনির্দিষ্ট অনির্দিষ্ট বা একটি বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। যেমন আমরা এখানে লিখতে পারি এ টিচার থেকে অ্যানি টিচার, অ্যানি টিচার। আবার ইনডিফিনিট আর্টিকেল সবসময় মূলত কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। সিনগুলার কাউন্টেবল নাউন এর আগে বসে। আমরা উদাহরণ হিসেবে দিতে পারি যে এরকম এ ম্যান, আ বল, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ ইত্যাদি কথা। তাহলে আমাদের আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে যে কে বক্তা আর কে শ্রোতা। শ্রোতা বা বক্তা যখন দুজনে ক্লিয়ার বা কোনো জিনিসের কথা বলা হবে বা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? দি বসাবো। উদাহরণস্বরূপ ধরে নিতে পারি আমাদের একটা স্কুলের কথা, যে একটা স্কুলে 3টা ক্লাসরুম রয়েছে এবং সেই ক্লাসরুমের নামকরণ করি এ, বি, সি। তো এই 3টা ক্লাসরুমের ভিতরে কিছু নির্দিষ্ট চেয়ার রয়েছে এবং একজন শিক্ষক তার ছাত্রকে বলছে তুমি যে কোনো একটা ঘর থেকে যে কোনো একটা চেয়ার নিয়ে আসো। তার মানে এখানে ঘর ও চেয়ার দুই অনির্দিষ্ট। এবং আমরা জানি যে অনির্দিষ্ট করার ক্ষেত্রে কি বসবে। এখানে আমরা দিতে পারি ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম। আমরা আগে জেনেছি ঘর ও চেয়ার যেহেতু অনির্দিষ্ট, তাই আমরা এখানে চোখ বন্ধ করে বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে। আবার যদি বলা হয় চেয়ার অনির্দিষ্ট কিন্তু ঘর নির্দিষ্ট, চেয়ার অনির্দিষ্ট কিন্তু ঘর নির্দিষ্ট। স্যার বললেন যে তুমি বি নম্বর রুম থেকে বা 2 নম্বর রুম থেকে যে কোনো একটা চেয়ার নিয়ে আসো। যেহেতু আমাদের রুমটা নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু চেয়ারটাকে অনির্দিষ্ট করেছে, তাই আমরা দিতে পারি ব্রিং এ চেয়ার ফ্রম দ্য রুম। আমরা আগে জেনেছি যেহেতু আমাদের ঘরটা নির্দিষ্ট তাই আমরা এখানে দি বসেছি, আর চেয়ারটা যেহেতু অনির্দিষ্ট তাই আমরা এখানে এ বসেছি। আমরা ক্লিয়ার? আর একটা আসি, যদি চেয়ার এবং ঘর দুইটা নির্দিষ্ট করে বলা হয়, তাহলে ঘর ও চেয়ার দুই নির্দিষ্ট। তাহলে আমরা আগে জেনেছি নির্দিষ্ট করার ক্ষেত্রে কি বসে? দি বসে। তার আমরা লিখতে পারি ব্রিং ড্যাশ চেয়ার ফ্রম ড্যাশ রুম। তাহলে এখানে চেয়ার এবং ঘর যেহেতু দুইটা নির্দিষ্ট তাই আমরা এখানে দি বসাবো, ব্রিং দ্য চেয়ার ফ্রম দ্য রুম। ক্লিয়ার? এবার আমরা আসি এ এন এর ব্যবহারের ক্ষেত্রে। মূলত উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে হি ইজ ড্যাশ বয়। তাহলে ছেলেটা কেমন? এখানে কোনো ধরনের দোষ গুণ বুঝায়নি। দোষ গুণ অবস্থা নির্দেশ করেনি বা কোনো ধরনের অ্যাডজেক্টিভ নেই, তাই আমরা বলে দিতে পারি হি ইজ আ বয়। এখানে আমাদের অ্যান্সার হিসেবে বসবে অবশ্যই এ। আবার যদি বলে দেওয়া হয় হি ইজ ড্যাশ আনহ্যাপি, আনহ্যাপি,
বয়, তাহলে এখানে আমরা দিতে পারি যে বয়টা হচ্ছে নাউন আর আনহ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে আসে যে হি ইজ ড্যাশ আনহ্যাপি বয়, তার মানে ছেলেটা কেমন, অসুখী বা মন ভালো নেই। তাহলে আমরা এখানে অবশ্যই অ্যান বসাবো। আবার যদি বলা হয় যে ইট ইজ ড্যাশ অ্যাপেল, এটা একটা আপেল, তো এখানে ধরুন আমাদের কি বসাবো, এখানে আমাদের ই একটা ভায়োলেটার আছে, তাই আমরা অবশ্যই এখানে অ্যান বসাবো। কিন্তু আবার যদি বলা হয় ইট ইজ ড্যাশ রেড অ্যাপেল, সেখানে আমরা কি বসাবো, রেডটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে নিয়েছি, তাই এটা আপেলের একটা অবস্থা বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে যে আপেলটা কি অবস্থায় আছে, আপেলটা লাল অবস্থায় আছে। এখানে লাল বসানোর ক্ষেত্রে আমরা অবশ্যই এ বসাবো, কারণ এখানে আপেল বানানে ইয়ে থাকলেও অ্যাডজেক্টিভ হিসেবে একটা ওয়ার্ড রয়েছে, তাই আমরা অবশ্যই এই ওয়ার্ডের জন্য বা লাল অবস্থা গুণের জন্য অ্যাডজেক্টিভ হিসেবে নেওয়ার জন্য আমরা এখানে এ বসাবো। আবার আমরা ভাওয়েলের ব্যতিক্রম কিছু ব্যবহার দেখি, যেগুলো মূলত আমরা অন্যরকম উচ্চারণ করে থাকি। উচ্চারণ করে থাকি, এক্ষেত্রে বলে দিতে পারি যে ও বা ওয়ান এর পূর্বে এ বসে, তাহলে ও এর উচ্চারণ যদি ওয়ান বা ওয়ান মুখ গোল করে ওয়ান বা ডাব্লু যদি উচ্চারণ হয়ে আসে, তাহলে আমরা অবশ্যই এখানে এ বসাবো। যেমন ধরে নেওয়া যাক ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান। এখানে প্রথমে শুরুতে ভায়োলেটটা থাকলেও আমরা অবশ্যই এ বসাবো, কারণ আমাদের ও এর উচ্চারণটা মুখ গোল করে ওয়ান এর মতো উচ্চারণ হয়েছে, ওয়ান ওয়ান টাকা নোট বা ওয়ান আইড ম্যান। আবার ধরে নেওয়া যাক ও এর পূর্বে যদি এইচ এর উচ্চারণ বাংলা হয় এর মতো হয়, তাহলে সেখানে ইয়ে না বসে ইয়ান বসে, যেমন অনেস্ট। আবার বলছে আওয়ার আওয়ার, যেমন অনেস্টের উচ্চারণ যদি আমরা নর্মাল উচ্চারণ করতে তাহলে হনেস্ট, কিন্তু আমরা বলছি অনেস্ট। আবার এখানে লেখা আছে হাওয়ার, কিন্তু আমরা উচ্চারণ করছি আওয়ার। তাই এইচটা আমাদের সাইলেন্ট লেটার, এইচ সাইলেন্ট লেটার, এসিএলএনটি সাইলেন্ট লেটার হিসাবে কাজ করছে, যার থাকা সত্ত্বেও কোনো উচ্চারণ আসছে না। আবার কিছু কিছুতে ব্যতিক্রম ব্যবহার রয়েছে, এইচ আছে কিন্তু পরবর্তী ধাপে আই অথবা ও বা অন্যান্য ভায়োলেটর থাকতে পারে, কিন্তু এখানে এইচ এর উচ্চারণটা হবে, তাই এখানে এন না বসে এ বসবে। যেমন দেখেন হর্স, হাউস, হোল, হিস্টোরিয়ান, হিল ইত্যাদি ক্ষেত্রে এ বসে। আমরা ক্লিয়ার? আবার ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে আবার এ বসে। যেমন ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিফর্ম, ইউনিভার্স। এই ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিফর্ম, প্রথমটার ইউ অর্থাৎ ভায়োলেটটা থাকা সত্ত্বেও এগুলোতে এ বসবে, কারণ ইউ এর উচ্চারণটা প্রথমে ইউ আসছে, অথবা ইউ এর উচ্চারণ সরাসরি ইউ এর মতো উচ্চারিত হচ্ছে। তাই তো ধন্যবাদ ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, মতামত জানাবেন, সেই সাথে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।